পররাষ্ট্র মন্ত্রণালয়ে 3জন মন্ত্রী এক মন্ত্রণালয়ে, এটা একটা মানে খুব কনফিউজিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। 3জন মন্ত্রী কেন? যিনি অ্যাডভাইজার ছিলেন তাকে মন্ত্রী হতে হলো কেন? এটা আমরা বুঝলাম না। আবার আগে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাডভাইজার ছিলেন, আই মিন পররাষ্ট্র ছিলেন না, তখন তো খলিল সাহেবও অ্যাডভাইজার ছিলেন, বাট পররাষ্ট্র ছিলেন না, তিনি এখন মন্ত্রী। এক মন্ত্রণালয়ে 3জনকে নেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সরকারের মধ্যে আভ্যন্তরীণ কিছু দোলাচল আছে, আভ্যন্তরীণ কিছু দোদুল্যমানতা আছে, আভ্যন্তরীণ কিছু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, এবং তারা ঠিক পলিটিক্সটা কি করবে, ফরেন পলিসিটা কি হবে, দেশটা কিভাবে চলবে, এই বিষয়ে এখনও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। সেটার কারণে সেটার ইম্প্যাক্ট ক্যাবিনেট ফর্মুলেশন, রিফর্মুলেশন, রিঅর্গানাইজেশনে পড়ে যাচ্ছে। এটা কোনো বড় বিষয় না। ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে ক্যাবিনেট যে কোনো সময়, প্রাইম মিনিস্টার যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এরশাদ স্যারকে বলা হতো যে তার সম্পর্কে একটা অভিযোগ ছিল, যদি ফ্রিকেল ছিলেন, অভিযোগ তার ডিসিশন চেঞ্জ করতেন। সিএমএলএ মানে অনেক সময় বলা হতো ক্যান্সেল মাই লাস্ট অর্ডার, এবং তার সময় মন্ত্রীরা ঘুম থেকে উঠে প্রথমে মানে তাকাতো ফ্ল্যাগের দিকে, ফ্ল্যাগ উঠছে কি না, ফ্ল্যাগ উঠছে মানে উনি এখনও মন্ত্রী আছেন। অর্থাৎ দুর্নীতির অভিযোগ আসা মাত্রই উনি মন্ত্রীদেরকে সরিয়ে দিতেন। একটা মন্ত্রীদের মধ্যে তটস্থ ভয় থাকতো। এখন বাংলাদেশের যে ক্যাবিনেট আছে অ্যাট দ্য মোমেন্ট, সেটাকে খারাপ ভালোর উপায় নেই, ভালো ভালোর উপায় নেই। জ্বালানি সংকট তীব্র, অ্যাজ এ হোল ক্যাবিনেটের দায় এড়াতে পারে না। তারা ডিশোল্ডারিং করছে, আওয়ামী লীগ আমলের কথা বলছে, ইংরেজ সরকারের কথা বলছে, বাট 6 মাস ক্ষমতায় থাকার পরে 6 মাস পরের সমস্যাটা তো আপনাকে প্রিএম্প্ট করতে হবে, এবং প্রিএম্প্ট করে সরকার কী স্টেপ নিয়েছে? খুব বেশি কোনো স্টেপ কিন্তু এখনও নিতে পারে নাই। এবং কর প্রচুর বাড়ানো হয়েছে, কিন্তু সেবা নাই, আপনার কর্মসংস্থান নাই, এবং রেমিটেন্স একমাত্র ভালো আসছে। এই রেমিটেন্স ছাড়া বাংলাদেশে এখন কোনো আমি সঠিক সুবাতাস একটাও দেখতে পাচ্ছি না। তো সেটার ক্ষেত্রে সরকার অ্যাজ এ হোল আমি বলবো এখন পর্যন্ত সফল, এটা বলার কোনো সুযোগ নাই। তো সরকার যদি অ্যাজ এ হোল সফল না হয়, ইন্ডিভিজুয়াল মন্ত্রীদের অ্যাসেসমেন্ট করার কি আছে? তাদেরকে সময় দিতে হবে ব্যাপারটা। আকবর হোসেন, আপনার কাছে মানে একই প্রশ্ন করবো আসলে, 6 মাসে পরিবর্তন, এটা মানে সরকারের ঘুরে দাঁড়ানোর কোনো সংকেত, নাকি ওই যেটা বল 6 মাসে কোনো মন্ত্রী ব্যর্থতার একটা স্বীকারোক্তি? না, আমার মনে হয় যে যে পরিবর্তনটা এসেছে এটা হয়তো একটা সিগন্যাল যে সামনের দিনগুলোতে হয়তো আরও পরিবর্তন হতে পারে, কাউকে কাউকে সরিয়ে দিয়ে পরিবর্তন করে ওরকম একটা ধারণা দিতে চেয়েছেন। বাট কোয়েশ্চেন ইজ হোয়াটস দ্য পারপাস অফ ডুইং দ্যাট, মানে এটার মাধ্যমে আমরা কি পাচ্ছি? যেমন শামীম হায়দার পাটোয়ারি যেটা বললেন যে ফরেন মিনিস্ট্রিতে 2জন প্রতিমন্ত্রী, তো এটা একটু আসলে খটকা লাগার মতো যে 2জন প্রতিমন্ত্রী কেন? আমরা জানি যে হ্যাঁ, পৃথিবীর অনেক দেশেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, অ্যাসিস্ট্যান্ট এরকম থাকে, মানে এটা থাকে, এটা একেবারে। কিন্তু সেম ক্যাটাগরিতে মানে ঠিক স্টেট মিনিস্টার 2জন, এটার উদাহরণ আপনি খুব বেশি পাবেন না। এখন সরকার হয়তো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে শামা ওবায়দ যেহেতু আগে থেকে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন, উনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক মানে কমিটিতেও তিনি ছিলেন, এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল না উনি বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিটিংগুলোতে তিনি যেতেন। সো ওনার একটা ওই জায়গাটাতে ওনার একটা অবস্থান ছিল। এখন শামা ওবায়দকে সেখান থেকে সরানো যাচ্ছে না, বা সরাবে না, বা সরালে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এখন হুমায়ুন কবিরকেও আবার হয়তো সরাসরি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে, এক্সিকিউটিভ রোলে নিয়ে আসতে চাচ্ছে সরকার, প্রধানমন্ত্রী, তো সেটাও আছে। এখন আমি যেটা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভাগ করে দেওয়া হয়েছে, দায়িত্বগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। সো দায়িত্বগুলো যদি ভাগ করে দেওয়া হয় এবং তারা যদি ইফেক্টিভলি দায়িত্ব পালন করতে পারে, আমরা তো অবজার্ভ করতে পারি কয়েক মাস যেটা কেমন যায়, মানে তারা আসলে এই যে দায়িত্ব বন্টনের বিষয়টা কতটা ইফেক্টিভলি ডিল করতে পারেন। আর 2জন মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে এখানে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি যেহেতু ইউএনজি এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, ওনাকে ওইখানে একটা সময় ব্যয় করতে হবে, কারণ যেহেতু উনি কমিটমেন্ট করেছেন যে উনি ফুল টাইম প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি উনি ফুল টাইম প্রেসিডেন্ট হিসেবে সেখানে থাকেন, তো উনি পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিলেই পারতেন, তাই না? উনি তো একেবারে যে অপরিহার্য, বা আমি জানি না সরকার কেন সেটা করছে, হয়তো সরকার ভাবছে তিনি অপরিহার্য, সেটা হতে পারে। আর ওভারঅল আমার কাছে মনে হয় যে পরিবর্তন যেগুলো হয়েছে, বাংলাদেশের মন্ত্রিসভার আকার কিন্তু অনেক বড়। আপনি দেখেন যে পৃথিবীতে, আমি এখন জাস্ট গত দুদিনে একটু চ্যাট জিপিটি, গুগল সার্চ করে দেখলাম যে কোন দেশের মন্ত্রিসভার আকার অনেক বড় সেন্ট্রাল গভর্নমেন্টের, এর মধ্যে বাংলাদেশ কিন্তু একদম প্রথম দিকে। মানে আপনি যদি দেখেন যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, অ্যাডভাইজার, বিশেষ সহকারী মিলে এটা বিশাল সাইজ। তো সরকার বলছে যে তারা ব্যয় সংকোচন করতে চায়,
একটা অস্টারিটি মেজার্স নিতে চায়, তো সেটা যদি তারা নিবেই, তাহলে আপনি এত বড় আকারের একটা মন্ত্রিসভা রেখে আপনি কি বার্তা দিচ্ছেন? যদি আপনি সেই বার্তাই দেন, আপনার মন্ত্রিসভার আকার যদি ছোট না হয়, ইফেক্টিভ না হয়, এফিশিয়েন্ট না হয়, তাহলে তো আপনি অন্যদেরকে কি করে বলবেন যে আপনারা ব্যয় সংকোচন করেন, তাই না? আমাদের কিন্তু সরকারের আকার এমনিতেই বড়। আপনি দেখবেন যে সরকারি সংস্থাগুলোতে দেখবেন যে একজন ধরেন বিভিন্ন জায়গায় দেখবেন যে একজন সচিব, তার একজন একান্ত সচিব, আর একান্ত সচিবের একজন ব্যক্তিগত সচিব, ব্যক্তিগত সচিবের একজন সহকারী সচিব, আলটিমেটলি কাজের লোক দুজন, তাই না? আমরা কিন্তু এটা, আমি তো 1 বছর সরকারি চাকরি করে আসছি, সো আমার আমি কিছুটা আর কি দেখেছি যে আসলে কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি এফিসিয়েন্সি যদি বাড়াতে না পারেন, মন্ত্রিসভার আকার এই রদবদল করে এদিক সেদিক করে ডানে করবেন বাঁয়ে করবেন, এটাতে খুব বড় বেশি পরিবর্তন হবে না। তবে একটা প্রশ্ন কিন্তু এখানে উঠেছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ওনার নাগরিকত্ব নিয়ে, এবং আপনারা খেয়াল করবেন যে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তিনি বাংলাদেশে জন্ম হলেও তিনি 2.5 বছর বয়সে ব্রিটেন চলে যান, এবং ডেফিনেটলি উনি ব্রিটিশ সিটিজেন, কিন্তু প্রতিমন্ত্রী হওয়ার আগে তিনি কি ব্রিটিশ সিটিজেনশিপ পরিত্যাগ করেছেন কিনা, এই বিষয়টা সরকারের স্পষ্ট করা উচিত। সরকার কি ল ভায়োলেট করছে কিনা বাংলাদেশের, এটা আমাদের জানতে হবে। আপনি নিয়োগ করেন প্রতিমন্ত্রী, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ, এটা আমি মনে করি সরকারকে একটা ব্যাখ্যা, মানে এটা ডিমান্ড করে এখন। কারণ একজন বিদেশি নাগরিককে সে যদি তার নাগরিকত্ব পরিত্যাগ না করে সেখানে, তাহলে আপনি কি করে তাকে সেখানে প্রতিমন্ত্রী বানাবেন? তো আবার দেখেন, যেটা বলছিলাম যে অনেক মন্ত্রী সভায়, মানে অনেক মন্ত্রণালয় আছে যেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা, এটা 3টা লেয়ার হয়ে গেছে। ধর্ম মন্ত্রণালয়ে কি বাংলাদেশে সত্যি 2জন মন্ত্রীর প্রয়োজন আছে? বা ধরুন তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে সত্যি 2জন মন্ত্রীর প্রয়োজন আছে? মানে মন্ত্রী প্রতিমন্ত্রীর কথা বলছি। এরকম আরও অনেক মন্ত্রণালয় দেখবেন আপনি, যেখানে আমাদের অনেক বেশি করতে হবে, যেমন ধরেন শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা, এগুলোতে আমাদের প্রয়োজন আছে, কারণ হয়তো একজনের পক্ষে এত কিছু ডিল করা সম্ভব না, ইভেন স্বরাষ্ট্র। কিন্তু যেখানে নাই সেখানে আমার কাছে মনে হচ্ছে যে লোকবল বেশি, এবং আমার কাছে এই মন্ত্রিসভার রদবদলটা বা যোগ বিয়োগটা আমার কাছে মনে হয়েছে এটা হয়তো কাউকে অ্যাকোমোডেট করার জন্য, কাউকে খুশি করার জন্য ওই জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা এফিসিয়েন্সির জায়গা থেকে নেওয়া হয় নাই। আমি একটু স্বামী হতে পারি, একটু মন্ত্রিসভা নিয়ে একটু বলি যে পরিবর্তনগুলো আসছে যেভাবে আসছে, এবং শোনা যাচ্ছে হয়তো আগামী কিছুদিনের মধ্যে আরেকটা পরিবর্তন আসতে পারে, এমন একটা আলোচনা আছে, 5-6 জন নতুন মন্ত্রী বা এরকম আসতে পারে। তো এই আলোচনা যে যেভাবে পরিবর্তনটা দেখছেন, এটা আপনি কতটা আসলে চিন্তা ভাবনা করে পরিবর্তন করা হচ্ছে মনে করছেন, নাকি আসলে একবার হোসেন যে বললেন যে অনেককে হয়তো এখানে আনতে হবে, কাছের লোক কাউকে আনতে হবে, এর জন্য করা হচ্ছে? দেখুন, প্রায় 6 সালের পর থেকে বিএনপি ক্ষমতার বাইরে, প্রায় 19 বছর পরে ভোটে ক্ষমতায় এসেছেন। এর মধ্যে প্রায় 17 বছর মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন। এই 19 বছর যারা পার্টিতে কন্ট্রিবিউট করেছে বিভিন্নভাবে, তাদেরকে সামহাউ অ্যাকোমোডেশন দেওয়ার চেষ্টা বিএনপি করছে, এটা খারাপ না। কিন্তু সমস্যাটা হচ্ছে কয়েকটা। আপনি তো আর ওই ড্রাইভিং জানেন না এমন কাউকে আপনার গাড়ি চালাতে দিবেন না, পাইলট না এমন কাউকে তো বলবেন না প্লেনটা চালাও। তাহলে দেশ চালানোর দায়িত্ব যাদেরকে দিচ্ছেন তারা আসেও দেশ চালাতে অভিজ্ঞ কিনা। দেশ চালাতে গেলে সাবেক সচিব, সাবেক আর্মি, সাবেক রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী বা এমপি, এরা ছাড়া আসলে দেশ চালানো যায় না, অভিজ্ঞতা সম্পন্ন লাগে। আর খুব আইডিয়ালিস্টিক, রোমান্টিক, অ্যাডভেঞ্চারিজম লোকজন আসে, অনেকবার আসছে বাংলাদেশে, অনেকবার, অনেক সময় খুব ভালো কিছু করতে পারেনি, এটা কাঠামোগতভাবে অ্যাকসেপ্ট করা যায় না। যেটি ভাই বললেন খুব একটা রাইটলি পয়েন্ট, যে অভিযোগ আছে যারা বিদেশি নাগরিক এবং দেশি নাগরিকত্ব রিলিংকুইশ করেনি, গিভস আপ করেনি, অ্যালিজিয়েন্স টু ফরেন ন্যাশনাল যাদের আছে, সংবিধান স্পষ্ট বলে দিয়েছে তারা কোনোভাবেই সংসদ সদস্য হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না। কারণ আপনার মন্ত্রী যখন হচ্ছেন তখন আপনি রাষ্ট্রের অনেক সিক্রেট বিষয় নিয়ে হ্যান্ডেল করছেন। আপনি আরেক দেশের নাগরিক হয়ে আমাদের দেশের সিক্রেট জিনিস জানবেন, আপনি তো এটা রাষ্ট্রবিরোধী কাজ করতে পারেন। সে কারণে এই প্রভিশনটা করা হয়েছে। তো সেইটা তো স্পষ্ট করে কেউ এখনো পর্যন্ত বলেনি, কিন্তু এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় প্রবলেম যেটি হচ্ছে, মন্ত্রিসভার কারণে যে খরচ বাড়ছে, এই খরচটা সরকার অকারণে বাড়াচ্ছে। অ্যাডভাইজার হলে আমি দেখেছি, অ্যাডভাইজারের রুম যাই না, এখন নাকি অ্যাডভাইজারের রুম দেয়নি, বাট একসময় দেখেছিল বিশাল রুম, বিশাল তাদের শান শৌকত, তাদের ওয়াশরুমই বিশাল। অনেক ভদ্রলোকের ড্রয়িং রুমের থেকে অ্যাডভাইজারদের ওয়াশরুম বড়, মন্ত্রীদেরও তাই। মন্ত্রীদের কন্টিনজেন্সি বিল থাকে, রুম ডেকোরেশনের বিল থাকে, বই কিনতে পারে, তারা খাইতে পারে, খাওয়াইতে পারে, বিদেশ গেলে একজনকে নিতে পারে, তার সাথে তার পিএস যাবে, এপিএস যাবে, এটা হিউজ একটা বহর।
বহর যায়, এই বহরটাকে বড় করে আসলে লাভ কি হচ্ছে? আমি মনে করি সরকার কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে এবং সরকার উপলব্ধি করতে পারছে ইকোনমিক সলিউশন ইমিডিয়েট না। সরকার উপলব্ধি করতে পারছে পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে সমস্যা সামনে আছে এবং সরকার সেক্ষেত্রে এই ধরনের আই ওয়াশিং কাজ করছে, কারণ ডাইভার্সন টেকনোলজি যে নতুন করে মন্ত্রিত্ব চেঞ্জ করছে, মিডিয়া অ্যাটেনশনও ডাইভার্ট হচ্ছে, কিন্তু সমস্যাগুলো তো সমাধান হয়নি। আমি খুব দুঃখের সাথে বলবো গত 6 মাসে বর্তমান সরকার কি একটাও পলিটিক্যাল বা ইকোনমিক প্রবলেমের সলিউশন করেছে বা দেখাতে পেরেছে বা আশা দেখাতে পেরেছে? মন্ত্রী নিজের মুখে বলেছে 2 বছর লাগবে জ্বালানি সমস্যার সমাধান হতে। 2 বছর দেশ চলবে কিভাবে, অর্থনীতি চলবে কিভাবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান কি হবে, ব্যাকআপ প্ল্যান কি, কন্টিনজেন্সি প্ল্যান কি আছে আপনার? সেটা তো বলছে যে এটা আওয়ামী লীগ সরকারের দায়। না, ওটা তো আপনি ডিশোল্ডারিং করার সবাই চেষ্টা করবে, আর ডিশোল্ডারিং করার চেষ্টা করলেই তো হলো না। আপনিও তো 6 মাস আছেন, আপনি তো আরও থাকবেন 2 বছর, আপনার কি প্ল্যান? সেখানে আমি মনে করি সরকার অনেকাংশেই বুৎপত্তিপূর্ণতা দেখাতে পারছে না এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত দেখাতে পারছে না। হয়তোবা সিদ্ধান্তটা বিভিন্ন লেয়ারে ডাইভার্ট হয়ে আছে, তো সেটার কারণেও হতে পারে। অথবা আরেকটি বাস্তব সমস্যা হচ্ছে 17 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে স্বাভাবিকভাবেই বিএনপির একটা ওয়াইজ ম্যান ক্রাইসিস দেখা যাচ্ছে। যারা দেশ ছাড়ার অভিজ্ঞতা ছিল তারা অনেকেই মারা গেছেন, রিটায়ার্ড করেছেন, চলে গেছেন, অথবা বিএনপি তার দলীয় অনুগত আমলা পাচ্ছে না, কারণ 17 বছরে তার অনুগত আমলারা বা তার মতাদর্শে আমলারা অনেকেই চলে গেছে। এখন যে আমলারা আছে তারা এই আমলের বা আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত, প্রমোশন প্রাপ্ত, এটা কোনো ব্যাপার না। তাদেরকে বিএনপি মোটিভেট করলে তারা বিএনপির পক্ষে কাজ করবে। আমার জন্য বিএনপি তাদেরকে মোটিভেট করতে চাচ্ছে না, পারছে না। বিএনপি করছে গণহারে সাসপেন্ড, বরখাস্ত। আমি টকশোতে বলেছিলাম বর্তমান সরকার হয়ে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বরখাস্ত সরকার, প্রতিদিন বরখাস্ত করছে সিনিয়র অফিসারদের, যে অফিসারের রিপ্লেসমেন্ট আপনি চাইলেই করতে পারবেন না। কিছু যুক্ত করবেন কিনা? হ্যাঁ, আমার কাছে দেখুন যেটা মনে হয় যে এই মন্ত্রী পরিষদে যারা আছে তাদের অনেকেরই কোনো হোমওয়ার্ক নেই। মানে ধরুন আপনি একটা দায়িত্ব, আপনি পলিটিক্স করছেন, আপনি জানেন যে হয়তো আপনার দল ক্ষমতায় আসবে। আমরা তো বুঝতেই পারছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, একটা ইলেকশন হলে এটা ইস বিএনপি স্টার্ট, তাই না? এখানে কিন্তু আর কোনো দ্বিধা ছিল না, মানে বিএনপি জনগণের ভোটেই ক্ষমতায় আসবে। সো বিএনপির যারা পলিটিক্স করে তাদের কি উচিত ছিল না যে আমি যদি মন্ত্রী হই, আমি যদি সরকারে যাই, তাহলে কোনো একটা বিষয়, আমি যে এত বছর পলিটিক্স করছি, আমি আমার একটা এক্সপার্টিস গড়ে তুলি, যে যেটাতে বুঝে। কেউ হয়তো মিডিয়া ভালো বুঝতে পারে, কেউ কৃষি ভালো বুঝতে পারে, কেউ অর্থনীতি ভালো বুঝতে পারে, কেউ জ্বালানি ভালো বুঝতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু ওভারঅল যারা এই মন্ত্রিসভায় এসছে তাদের অনেকেরই কোনো হোমওয়ার্ক নেই। তারা অনেকে মন্ত্রী হয়েছেন, এখন তারা ঠিক বুঝতে পারছেন না যে তারা কোন ওয়েতে আগাবেন, কীভাবে আগাবেন। এটা যদি হোমওয়ার্ক থাকতো, সমস্যাগুলো যদি চিহ্নিত করা থাকতো, তাহলে এগুলো সলিউশনগুলোকেও তারা বের করতে পারতেন। আমি একটা উদাহরণ দিই, নাম বলবো না। কয়েকদিন আগে একটা বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে একজন মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর একটা বৈঠক হয়েছিল, এবং সেই প্রতিনিধি দল তারা বৈঠকের পরে এত হতাশ হয়েছিল, মানে আমি সেই খবরটা পেয়েছি, আমাকে যে কোনোভাবেই হোক কনভে করেছে যে, এবং তারা খুব অবাক হয়েছে যে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী, তার কোনো হোমওয়ার্ক নেই। তিনি একটা মিটিংয়ে এসছেন, তিনি কোনো তথ্য নিয়ে আসেন নাই, কোনো পরিসংখ্যান নিয়ে আসেন নাই, তিনি কোনো ভিশন নিয়ে আসেন নাই, তিনি কী করতে চান এটা জানেন না। তো এই হচ্ছে অবস্থা। এখন মোদ্দা কথা হচ্ছে যে গভর্নমেন্ট চালাতে হলে দুটো জিনিস লাগবে। এক, আপনার হোমওয়ার্ক লাগবে, দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটা ডিসাইসিভ রোল আপনাকে প্লে করতে হবে, ডিসিশন নেওয়ার ক্ষমতা, এবং সমস্যাগুলোকে চিহ্নিত করে এগুলোকে কিভাবে দ্রুত আমি সমাধানের দিকে যেতে পারি সেদিকে যেতে হবে। আমি স্বীকার করি যে হ্যাঁ, গভর্নমেন্টের 2 বছর লাগতে পারে, অবশ্যই 2 বছর লাগতে পারে সমস্যার সমাধান করার জন্য জ্বালানি ক্ষেত্রের। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা 2 বছর লাগবে এই কথা এখন বলছেন কেন? এটা আপনারা যখন ক্ষমতা নিয়েছেন তখন বলতেন যে আমরা এই যে লোক শুরু করলাম আজকে থেকে, আমরা এই পেয়েছি, 15 দিনের মধ্যে যদি বলতেন আমরা সামনে এই ক্রাইসিস আসছে, হ্যাঁ আমাদের এটা সমাধান করতে সময় লাগবে, আপনাদের। কিন্তু এখন এসে যখন সংকট হলো, তখন আপনারা বুঝতে পারলেন যে আমার 2 বছর লাগবে, 3 বছর লাগবে। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, যে হোমওয়ার্ক নাই। দেখুন, এই যে বর্তমান সরকারের যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, আমি ওনাকে খুবই পছন্দ করি। উনি এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওনার অনেক অভিজ্ঞতা আছে, প্র্যাকটিক্যালি উনি ওনার এলাকায় খুব জনপ্রিয়। কিন্তু এই বিদ্যুৎ মন্ত্রীকে উনি যখন আগে প্রতিমন্ত্রী ছিলেন, বিএনপি 2001 থেকে 2006 সালে ছিল,
তখন ওনাকে ব্যর্থতার জন্য সরিয়ে দেওয়া হয়েছিল। ২০ বছর পর বিএনপি ক্ষমতায় এসে সেই একই ব্যক্তিকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীতে আনলো। আমার প্রশ্ন হলো, বিএনপির মতো একটা বিশাল দল, তারা কি পারলো না এই বিদ্যুৎ সেক্টরে, জ্বালানি সেক্টরে একজন মানুষ তৈরি করতে? যে ব্যক্তির প্রুভেন ফেলিয়ার রেকর্ড আছে তাকেই আবার পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে তাকে আনতে হলো। তাহলে এ থেকে বোঝা যায় যে হোমওয়ার্ক মনে হয় ছিল না। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটা করেন, আর টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দেন। আমি রাজশাহী থেকে ইয়ামুল হক বলছি। জি বলেন। আমার কথা হলো, জি জি বলেন। এই যে পররাষ্ট্র মন্ত্রী, ফুলমন্ত্রী, প্রতিমন্ত্রী একজন ছিল, আরেকজন নিয়োগ দিল। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলেন। আমার শামীম ভাইয়ের কাছে, আমরা দুইজন কাছে প্রশ্ন, বাংলাদেশে অর্থনৈতিক সংকট, এই মন্ত্রী আকার বাড়াইতেছে, হ্যাঁ, সার সংকট, বিদ্যুৎ সংকট ইত্যাদি, মন্ত্রী আকার ছোট করলে একটু ভালো হয় না? এটাই আমার প্রশ্ন। জি ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি এর মধ্যে। আমি একটু শামীম পাটোয়ারি, আপনি উত্তর দিলে দিবেন। আমি আরেকটা বিষয়টা যুক্ত করতে চাই। এই সরকার যখন দায়িত্ব নেয় তখনই কিন্তু 180 দিনের একটা বিধি দিয়ে চললো যে 6 মাসে একটা মূল্যায়ন হবে মন্ত্রীদের, এবং 6 মাস পরে কিন্তু এই রদবদল দেখলাম, এবং আরও রদবদলের কথা আমরা শুনছি। কিন্তু এই মন্ত্রীদের উপর এটা একটা বাড়তি চাপ কিনা, এবং এই চাপ নিয়ে কি মানে দায়িত্ব পালন করা কতটা কঠিন? না, এই চাপটা কোনো, যারা মন্ত্রী হয়েছে তারা তো আসলে ডিজার্ভিংই ছিল। যারা হলেন তারা তো আসলে তখনই হওয়ার কথা ছিল, তখন কেন হয়নি এটি বরঞ্চ প্রশ্ন। আমি মনে করি এটা কোনো বাড়তি চাপ অনুভব করি। চাপটা অর্থনৈতিক, চাপটা টাকার সংকট, চাপটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং চাপটা জনগণকে সুশাসন দিতে না পারার ব্যর্থতা, জনগণকে গ্যাস দিতে না পারার ব্যর্থতা, ট্রাফিক ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, সব কিছু মিলিয়ে। এর মধ্যে সরকার বিশাল সোশ্যাল সেফটি নেট করেছে, বিশাল পে স্কেলের চিন্তা করছে, এবং 40,000 কোটি টাকা বেতন বাড়বে এই সময়। পে স্কেল হলে ইনফ্লেশনের উপর ভয়াবহ চাপ পড়বে, প্রাইভেট সেক্টর আরও চাপে পড়বে। প্রাইভেট সেক্টর জ্বালানি পাচ্ছে না, লোন পাচ্ছে না, কীভাবে চলবে? অসংখ্য প্রতিদিন একটা দুটো করে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে আমাদের চারপাশে, আমরা দেখছি প্রতিদিন অসংখ্য ফ্যাক্টরি। আমি দেখছি তারা বিদ্যুৎ বিল দিতে পারছে না, রিট করে আবার অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছে না। অর্থাৎ প্রাইভেট সেক্টর ব্যাপক চাপে পড়ে গেছে। এই চাপে পড়া প্রাইভেট সেক্টরকে টেনে তোলার মতো আমি কোনো আলাদিনের চেরাগ সরকারের হাতে দেখছি না, কোনো সদিচ্ছাও দেখছি না। সরকার এই বিষয়ে অনেকটা আলগা মনোভাবে আছে যে এটি যা হবার তাই হবে। সরকারের কাছে কিছু অস্ত্র আছে, আওয়ামী লীগের বিরোধিতা করা, অথবা আওয়ামী লীগের ঘাড়ে দোষ দিয়ে দেওয়া, ইউনূস স্যারের ঘাড়ে দোষ দিয়ে দেওয়া, ভারতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া, ডাইভার্সন করে দিলে তারা ভাবছে সমস্যার সমাধান হবে। বাট আমি মনে করি এগুলো কখনোই কোনো সাস্টেইনেবল সলিউশন না। সরকারকে দীর্ঘমেয়াদী ইকোনমিক রিকনস্ট্রাকশনে যেতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, স্কিল বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে, ফান্ড জোগাড় করতে হবে, এবং ট্যাক্স নির্যাতন বন্ধ করতে হবে, দেশের ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট করতে হবে। আমরা ডাস্ট ডিজিটে আবদ্ধ হয়ে গেছি, মানে আমাদের গার্মেন্টস নাই তো বাংলাদেশ নাই। তো সেখান থেকে তো সরকার উত্তরণের চেষ্টা করতে হবে, যেহেতু একটা উজ্জীবিত সরকার, এত বড় একটা আন্দোলনের পরে, এতদিন পরে একটা তুলনামূলক ভালো ভোটের সরকার, সেই সুযোগটা সরকার কিন্তু কাজে লাগাতে পারছে না। কেন পারছে না? এর পিছনে একটা কারণ আছে। এই সরকার ভোটে আসার আগে সকলকে আশা জাগিয়ে দেখিয়ে আসছে, সবাই যে যা আশা প্রত্যাশা করেছে সরকার এটা দেখিয়েছে। ভোটের পরে বাজারে গিয়েও তাই করেছে, যে যা চেয়েছে তাই দিয়েছে, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য করতে পারছে না। বিপুল অঙ্কের মানুষ, আওয়ামী লীগের লোকও ভোট দিয়েছে। কালকে শামীম মুসফর একটা কথা বলেছে যে আমরা ভোট না দিলে 90টি আসনে বিএনপি হয়তো জয়লাভ করতো না, হয়তো এটা ওনার অ্যাসেসমেন্ট, কিন্তু আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে বিএনপিকে, এটা আমি দেখেছি। তো তারা একটা প্রত্যাশা করেছিল যে আওয়ামী লীগ রিভাইভ হবে। বিএনপি সেই 6 মাস হয়ে গেল সে বিষয়ে কোনো কার্যকলাপ করছে না। উপরন্তু যে অর্ডিন্যান্সের মাধ্যমে আন্ডারে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছিল, সেই অর্ডিন্যান্সটা বিএনপি র্যাটিফাই করে দিয়েছে। তো বিএনপি যদি র্যাটিফাই না করতো, অটোমেটিক বাই ডিফল্ট কিন্তু আওয়ামী লীগ রিভাইভ করতো। আওয়ামী লীগের রিভাইভাল হওয়া না হওয়াটা ব্যাপার না, কিন্তু ওই যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল, এটা কেন হলো? মানে আপনি আজকে 6 মাস পরে যে ভাষায় কথা বলছেন, আপনি তো তফসিল পিরিয়ডে এই ভাষায় কথা বলেননি। বিএনপি নেতৃবৃন্দ তফসিল পিরিয়ডে সহাবস্থানের কথা বলেছে, আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিয়েছে, আওয়ামী লীগের লোকজন বিএনপি মিটিংয়ে গিয়েছে, কোলাকুলি করেছে, কিন্তু এখন কিন্তু আপনি সেই সহাবস্থানটা ভুলে গেলেন। ফলে দেশের একটা সলিউশনযোগ্য পলিটিক্যাল ক্রাইসিস সলিউশন না করে রেখে দিলেন। এই বিষয়ে তো একটা জাতীয় ঐক্য হতে পারতো, জাতীয় কনসেনসাস হতে পারতো, সকলে মিলে ডেকে একটা
কোড অফ কন্ডাক্ট, একটা ফ্রেম, একটা টাইম ফ্রেম করে এটা সলিউশন করা উচিত ছিল। আপনি ক্যান্সার রেখে দেবেন, একটা পলিটিক্যাল সলিউশন কিন্তু ক্যান্সার বাড়বে, এটা কমবে না বাংলাদেশের মতো দেশে। আপনি সেটা সমাধান না করে রেখে দিলেন, আর ইকোনমিক রিকনস্ট্রাকশন হবে অটোমেটিক্যালি ইপসো ফ্যাক্টো, ক্যাবিনেট আপনি ফেরেস্তা দিয়ে করলেও দেশ চালাতে পারবে না এই প্রেক্ষাপটে। এখন দর্শকের ফোনটা নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যালো, জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জামশেদ ইসলাম সন্দ্বীপ থেকে বলছিলাম। জি বলেন। আপনার টেলিভিশন সাউন্ডটা বন্ধ করে দেন। যে আমার প্রশ্ন হলো বিজ্ঞ আলোচক প্যানেলের কাছে, একজন অভিজ্ঞ মন্ত্রী যিনি আগাম বলে দেন, একজন অভিজ্ঞ মন্ত্রী যদি বলে দেন যে আমাদের বিদ্যুৎ সংকট কাটাতে মিনিমাম 2 বছর সময় লাগবে, তো আমাদের দেশটা এমনি সিন্ডিকেট প্রবণিত দেশ, একটু সুযোগ পেলে এরা কি সিন্ডিকেটের মাত্রাটা আরো বেড়ে যাবে। তো মন্ত্রীর মুখ থেকে যেখানে এই জাতীয় প্রশ্ন আসে, তাহলে তো সিন্ডিকেট যারা জড়িত তারা তো সমস্যাটা আরো কি প্রখর করার জন্য, এটা সুবিধা নেওয়ার জন্য নিশ্চয় চেষ্টা করবে। তাই আমি বিজ্ঞ প্যানেল আলোচকদের কাছে এই বিষয়টা। জি, একজন মন্ত্রী যখন বলছেন জ্বালানি সংকট 2 বছর লাগবে কাটাতে, তখন আসলে জনমনে কি ধরনের প্রভাব পড়ে? না, অফকোর্স এটা একটা নেতিবাচক প্রভাব পড়ে। কারণ এটা দেখুন, এটা ঠিক আছে যে এই সরকার যখন শপথ নিল ঠিক তার 10 দিনের মাথায় ইরান ওয়ার শুরু হলো, এবং ইরানে মানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম খুব উচ্চ মূল্যে চলে গেল, এবং যখন যুদ্ধটা একটু কমবে মনে হচ্ছে, তখন যে হরমুজ প্রণালী যেদিক দিয়ে বাংলাদেশ না মানে মোটামুটি বিশ্বের 70% পরিবহন হয় জাহাজের, তো এই জায়গাগুলোতে তো ক্রাইসিস এখনো রয়ে গেছে। এবং বাংলাদেশ তো আসলে হেভিলি ডিপেন্ডেন্ট অন মিডল ইস্ট, স্পেশালি তেল গ্যাস সব কিছুর ক্ষেত্রে। এবং আপনি দেখেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন মন্ত্রী নসরুল হামিদ, তিনি 2018 সালে বলেছিলেন বাংলাদেশে 21 বছর, এই 2021 সালে বলেছিলেন বাংলাদেশে 12 বছরের গ্যাস মজুদ আছে, 12 বছর না 10 বছরের গ্যাস মজুদ আছে। এবং টোটাল সেক্টরটাকে মানে এই যে সিলিন্ডারের উপর নির্ভরশীল, এলএনজির উপর নির্ভরশীল করা হয়েছে। বাংলাদেশ গত 15-17 বছরে কোনো এক্সপ্লোরেশনে যায়নি, কোথাও যায়নি। আচ্ছা, এখন ওইটা বলার পর এখন আপনি যখন টোটাল সেক্টরটাকে, এনার্জিটাকে আপনি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট করে ফেললেন, তাহলে আপনার এখন যা হওয়ার তাই হচ্ছে। এখন তো আপনি চাইলেই 1 বছর 2 বছরের মধ্যে গ্যাস এক্সপ্লোরেশনে যেতে পারবেন না। কারণ এখানে যদি অফশোর ড্রিলিংয়ে যান, এগুলো দরপত্র আহ্বান করা, এখানে কোম্পানিগুলোকে অ্যাওয়ার্ড করা, শেষ পর্যন্ত এগুলোকে মানে প্রুভেন রিজার্ভ এগুলোকে এক্সপ্লোর করা, মানে অনেক একটা লেংথি প্রসেস। এটা এত সহজ না, কিন্তু গত 16-17 বছর এটা করা হয়নি। ইনফ্যাক্ট তার আগে বিএনপি সরকারের সময় করা হয়নি। তো তার মানে বাংলাদেশের কোনো গ্যাস এক্সপ্লোরেশন নাই। তা আপনি কি এইভাবে একটা দেশকে, মানে যদিও অনেকে বলছেন অনেকে যে বাংলাদেশে এটা একটা সম্ভাবনা আছে, এখন সরকার যেটা হচ্ছে, সরকার চাইলেও এই সমস্যাকে দ্রুত সমাধান করতে পারবে না। কারণ আপনার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেটা আছে এবং গ্যাসের যে সংকট, এটা মেটানো এত সহজ হবে না বাংলাদেশের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে মন্ত্রীরা যখন পাবলিকলি কথাগুলো বলে, এটা 2 রকমের অর্থ হয়। এক হচ্ছে মানুষ শুনতেও চায় যে আচ্ছা কী কারণে সমস্যা হচ্ছে আমরা শুনি, আবার যখন বলে তখন বলে যে আমরা তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ দ্য প্রবলেম, ওইখানেই সমস্যাটা হচ্ছে আর কি। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসতে চাই। আজকে আমাদের একটা শিরোনাম আমি দেখেছি, কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে 202 বস্তা সার নিয়ে গেছেন কৃষকেরা। এই আমরা বিকেলের দিকে ঘটনা, এবং পরে পুলিশ এসে আবার করে 30 বস্তার মতো সার উদ্ধার করেছে। মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সামনে যে ঘটনা, এটাকে আপনি বিচ্ছিন্ন কোনো ঘটনা দেখবেন নাকি আসলে সামনে কোনো বড় ঘটনা সংকেত দিচ্ছে? এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই দেখবো, কারণ একটি জেলায় একটি ঘটনা ঘটেছে, 200 বস্তা সার, এটা এমন কিছু না। কিন্তু বিএনপির লাস্ট রিজিমে কিন্তু সার নিয়ে ঘটনা ঘটেছিল, এবং সার নিয়ে আন্দোলন করার সময় কৃষকদের গুলি পড়ে কিন্তু 5 জন কৃষক মারা গিয়েছিল, উত্তরবঙ্গেই খুব সম্ভবত। তো সেইটার তো একটা নিদর্শন আগে আছে। মূল ব্যাপারটা হচ্ছে দেশে খাদ্য সার, এটা একটা কঠিন ম্যানেজমেন্টের বিষয়। এই ম্যানেজমেন্টটা সরকার করতে না পারলে সংকট দেখা যাবে, সংকট থেকে সংশয় হবে, সংশয় থেকে কৃষকরা প্যানিকড হবে, মজুতদাররা প্যানিকড হবে, তারা মজুত করবে। এবং এই গত 6 মাসে বা 2 বছর ধরেই ন্যাচারালি
আগের গভর্নমেন্টের যে ডিলাররা ছিল তাদেরকে পরিবর্তন করে নতুন ডিলারের একটা দৌড় সৃষ্টি হয়েছে। এটার মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যও আছে, সার ডিলার, গ্যাস ডিলার এবং আপনার খাদ্য গুদামে যারা থাকে ওমেস ডিলার, এদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আইন পরিবর্তন করে খুব ইলিগালি রেট্রোস্পেক্টিভলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফলে নতুন যারা আসছে তারাও কিন্তু এই মজুদ ব্যবসা বুঝতে 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 কিন্তু তারা একটা খাদ্য সংকট দেশে হয়ে যেতে পারে। তো যেটি দরকার এই টোটাল ম্যানেজমেন্টের জন্য দক্ষ আমলা, দক্ষ টিওনো, দক্ষ খাদ্য কর্মকর্তা, দক্ষ সার কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, এদের একটা সমন্বয় লাগবে। সেই সমন্বয়টা সরকারের এখনো হচ্ছে কি না আমরা ডাউটফুল। ৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, ইভেন ৭৬-এর মনন্তর যখন হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, অমর্ত্য সেন ক্যাটাগরিক্যালি তার বইতে লিখেছেন একদম স্পষ্ট, জনসংখ্যা অনুপাতে খাদ্যের কোনো সংকট ছিল না, সংকট ছিল গণতন্ত্রের, ম্যানেজমেন্টের এবং মজুদদারি, প্রচুর পরিমাণ মজুদদারি হয়েছিল। সার সংকটের গুজব হলেই মজুদদারিরা সার মজুদ করবে, এই মজুদের বিরুদ্ধে দেশব্যাপী মোবাইল কোর্ট করা বা এটাকে উদ্ধার করা, সেটার মতো কাঠামো এখনও দেশে গড়ে ওঠেনি। সেটা যদি গড়ে না ওঠে তাহলে সরকার সেটা বাস্তবায়ন করবে কিভাবে? তো আমি মনে করি কুড়িগ্রামের বিষয়টা সরকারের আমলে নেওয়া উচিত ভয়ঙ্করভাবে। এবং সার বিষয়ে কি অবস্থা দেশের, অনেকে বলছে ভবিষ্যতে গ্যাস সংকট হলে, কাঁচামাল সংকট হলে, সারের উৎপাদন সমস্যা হলে সঠিক সময়ে, যে সময়ে সারটা লাগবে ওই সময় সার নাও পেতে পারে। তো সেটা সরকারকে অবশ্যই সবাইকে আস্থা দিতে হবে যে এখানে সারের কোনো সংকট নাই। সরকার সে আস্থা না দিয়ে আমি মনে করি যেটি বলেছে বরং 2 বছর জ্বালানি সংকট, তো এটা তো কোনো সংকটের সমাধানের পথ হচ্ছে না। এটা তো জনগণকে একটা সমস্যা বিষয়ে সঠিক তথ্যটা দেওয়াটাই সরকারের কাজ কিনা তৈরি করা, মাল্টিমেন্টালি তৈরি করা। অবশ্যই মানে একটা 2 বছর তো অনেক লম্বা সময়, আপনার 2 বছর লাগার তো কোনো যৌক্তিক কারণ আমরা দেখি না। 2 বছর যদি লেগে থাকে তাহলে আপনি আরও স্বল্প সময় কেন করতে পারবেন না? এর আগেও তো বাংলাদেশে অসংখ্যবার ক্রাইসিস হয়েছিল। বাংলাদেশ 2008-10 রিসেসে পড়েছিল, তার আগেও রিসেসে পড়েছিল, অনেকবার গ্লোবাল রিসেসে বাংলাদেশ পড়েছে, বাংলাদেশ ট্যাকেল করেছে। বাংলাদেশের সেই রেজিলেন্ট আছে, কিন্তু এই দেশের এক্সট্রিম রেজিলেন্ট পাওয়ার আছে পৃথিবীতে। সারা পৃথিবী একভাবে চলে, সারা পৃথিবীতে কোভিডে ভয়াবহ অবস্থা হয়ে গেছে, সেই তুলনায় বাংলাদেশে কিন্তু হয়নি। সারা পৃথিবী ইকোনমিক ডিপ্রেশনে পড়েছে, বাংলাদেশ পড়েনি। বাংলাদেশ কীভাবে ইকোনমিক ডিপ্রেশন ওভারকাম করলো এটা একটা স্টাডি। তো বাংলাদেশের 2 বছর লাগবে জ্বালানি সমস্যার সমাধান করতে, আমি তো মনে করি এত ভঙ্গুর না। যদিও আমি জ্বালানি বিষয়ে আমার ন্যূনতম অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নেই, পড়ালেখাও নাই, কিন্তু আমি মনে করি এই মন্তব্যটি খুবই উইক মন্তব্য। ইংল্যান্ডে একজন মন্ত্রী একবার মুখ ফসকে বলে ফেলছিল ডিমের মধ্যে স্যালমোনিয়া থাকতে পারে, সবাই ডিম খাওয়া বন্ধ করে দিল, 3-4 দিন 5 দিন ধরে ডিমগুলো সব পচে গেল, ওই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে পরে এক মন্তব্যের জন্য। তো যারা শিল্প কারখানা প্যানিক সিচুয়েশনের দায়িত্বে থাকবেন তারা তো আশা দেবেন এবং সঠিক পিকচার দিবেন। যদি জ্বালানি ক্রাইসিস থেকেই থাকে এখন এই মুহূর্তে, এটি সমাধানে সরকারের এই মুহূর্তে একটা পথ ঘোষণা করে দেওয়া উচিত, যাতে জনগণ আশ্বস্ত হয় এবং কালোবাজারি, মজুদদারি তারা যেন কোনো অপচেষ্টা না করে। দেশে কিন্তু খাদ্য ম্যানেজমেন্ট, সার ম্যানেজমেন্টের সংকটের কারণে ছোটোখাটো দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে, সেটি সরকারকে মাথায় রাখতে হবে। বলছেন যে সংকটগুলোর কথা আমরা বলছি বিশ্ব ব্যবস্থার কারণে, নানা সংকটের কারণে হতে পারে, বড় সংকট আসতে পারে। এই যখন অবস্থা তখন রাজনৈতিক একটা সংকটে বা আলোচনা আছে, সেখানে আপনি বিরোধী দলের এই 6 মাস যদি বিরোধী দলের ভূমিকা কেমন দেখেন? মানে এই সংকটগুলো নাকি আসলে তাদের ভূমিকা সরকার যত বেকায়দা পড়ুক সেভাবে যাচ্ছে কিনা তারা? এখন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী দলের রোলটা কি, এটাই মানে আমাদের আসলে বোঝাটা গুরুত্বপূর্ণ। বিরোধী দল সরকারকে অ্যাকাউন্টেবল করবে এবং সরকারের যৌক্তিক বা যে সমস্ত ব্যাপারগুলো আছে, সমালোচনা বলুন বা তাদের ভুলগুলো বলুন, সেগুলোকে ধরিয়ে দেবে। এখন আমাদের এখানে আসলে আমরা তো একটা বহু বছর ধরে একটা কালচারের মধ্যে ছিলাম যে আমরা বিরোধী রাজনীতি বলতে বুঝি যে বিরোধী দল মনে হয় যদি হরতাল না ডাকলে তাহলে মনে হয় প্রপারলি সরকারের সমালোচনা করা হচ্ছে না, বা বিরোধী দল হরতাল অবরোধ না ডাকলে তারা মনে হয় সরকারের সঙ্গে মিশে আছে, এরকম একটা ধারণা আমাদের এখানে আছে। এখন যেটা হচ্ছে যে আপনি দেখেন বিরোধী দলের আমি বলবো যে হ্যাঁ, তাদের যতটা তারা বেশি রাজনৈতিক প্রসেস নিয়ে, কনস্টিটিউশন, জুলাই সনদ, এগুলো নিয়ে তারা যত বেশি সোচ্চার, মানুষের দৈনন্দিন যে চাহিদাগুলো আছে সেগুলো নিয়ে মানে তাদেরকে আমি অতটা সোচ্চার হতে দেখছি না। যেমন একটা উদাহরণ যদি দেই, সরকার এখন একটা পে স্কেলের চিন্তাভাবনা করছে। তো সরকার এই পে স্কেলটা দিবে এমন একটা সময়ে ভাবছে যখন বাংলাদেশে একটা ইকোনমিক ক্রাইসিস চলছে। এটা তো সরকারই স্বীকার করছে যে না, পয়সা নেই, টাকা নেই। কিন্তু
এটার কিন্তু বিরোধী দল কিন্তু কোনো বিরোধিতা করছে না যে এই সময় এসে এই পে স্কেলটা বাস্তবায়ন না করাটা ঠিক হবে না। আপনি শুনেছেন কোথাও? শুনেননি। কারণ তারাও চায় না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিষয়টাতে অসন্তুষ্ট হোক, আকর্ষক, হ্যাঁ। হ্যাঁ, বা নাখোশ হোক। একইভাবে যে মানুষের দৈনন্দিন যে চাহিদার ব্যাপারগুলো, সেটা নিয়েও তাদের যে খুব বেশি মাথা ব্যথা আছে, আমি সেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যখন সার সংকটের যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, এটা কিন্তু ইটস অ্যান ইমিনেন্ট ক্রাইসিস, এবং এটা বেশ বড় আকারে হবে বলেই আমার মনে হচ্ছে। কারণ আজকে তো আপনি দেখলেন যে মাত্র সার নিয়ে গেল, যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে যে ঘটনা ঘটল, 202 বস্তা, হ্যাঁ। ওই উপজেলায় সারের চাহিদা আসছে হচ্ছে 4000 বস্তা এখন, কিন্তু সরবরাহ হচ্ছে 1200 বস্তার। তাহলে আপনি বুঝতে পারেন যে ঘাটতি কতটা। এবং এই ঘাটতিগুলো কেন হচ্ছে? বাংলাদেশে এখন যে 7টা সার কারখানা আছে, সেই 7টি সার কারখানায় আমাদের উৎপাদন হচ্ছে 37 লাখ টন, অথচ আমাদের চাহিদা হচ্ছে 66 লাখ টন, অলমোস্ট ডাবল। কিন্তু সেই 37 লাখ টনের মধ্যেও কিন্তু এই যে গ্যাস সংকটের কারণে সার কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা মাত্র 11 লাখ টনের মতো প্রডিউস করতে পারছি।